দরজা ভাঙ সালা, ভাঙ। জ্বালিয়ে দে পালকি, মেয়েটাকে নামা। আজ একটা বড় হাত পেয়েছি। নাম সালা, নাম। নমস্কার আমার প্রিয় শ্রোতা বন্ধুরা, আজকে আপনারা শুনবেন তো ঠিকই, তবে দেখবেনও বটে। হ্যাঁ, তবে এই পর্দায় নয়, আপনার মনের পর্দায়। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের গল্প, মরা বউয়ের পালকি। অবশ্যই শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের গল্পের শেষে থাকছে একটা প্রশ্ন। যারা যারা সঠিক উত্তর দিতে পারবেন তাদের নাম পরবর্তী গল্পে আমরা ঘোষণা করব। তাহলে চলুন শুরু করা যাক। তুলসী তলার প্রদীপটা নিভিয়েছিস? হ্যাঁ মা। আরে গোয়াল ঘরে দুই না? ও, আরে উকলে জল ঢেলেছিস দেখে শুই না? ঢেলেছি তো। বলছি মা, দেখে আসবো আরেকবার? গোখে করে বেটি দেখবি নি তাই? হ্যাঁ, যদি এ কলকালে রয়ে যায় তখন? যা যা যা, দেখা দেখা। রাত হয়েছে। ভোগী উৎসবের একদিন বাদে আজ কার্তিক সংক্রান্তি। গ্রামের বেশিরভাগ বাড়ির বাইরে পরিবার সহ সবাই একত্রিত হয়ে পুরনো জিনিস পুড়িয়ে নতুন সময়ের সূচনা করছে। খুবই সুন্দর করে প্রদীপ জ্বালানো হয়েছিল গ্রামের বাড়িঘরগুলোর আঙিনা, গোয়ালঘর আর তুলসী তলায়। সেই আলোয় ভরে উঠেছিল গোটা গ্রাম। এখন রাত গভীর হতে হতে এক এক করে নিভে যাচ্ছে প্রদীপের আলো। হালকা শীতের কুয়াশা নেমে এসেছে গ্রামে। দূরের বাঁশবনে রাতের বাতাস একটু একটু করে দুলিয়ে দিচ্ছে শুকনো পাতাগুলোকে। অন্তর্মহলের শেষ শব্দগুলো মিলিয়ে যাচ্ছে প্রদীপের শেষ কয়েকটি আলোয়। ঠিক তখনই অন্ধকারের মাঝখান থেকে একটা চাপার শব্দ ভেসে এলো। গ্রামের নাম নিশিকান্তপুর। এলোমেলো মাটির ঘর, খড়ের চালা, উঁচু নিচু মাটির রাস্তা আর মাঠের চারপাশে ছড়িয়ে থাকা সারি সারি তালগাছ যেন গ্রামটাকে প্রকৃতির এক নিখুঁত ছায়ায় আড়ষ্ট করে রেখেছে। সরু লিকলিকে মেঠো পথগুলো আঁকাবাঁকা হয়ে বিস্তৃত হয়ে গেছে গ্রামের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। গ্রামের বিকেলের শেষ আলোয় কৃষকেরা মাঠ থেকে ঘরে ফেরে। গরুর গাড়ির চাকার শব্দ মিশে যায় শিশুর হাসির আনন্দের কোলাহলে। দিনভর কর্মব্যস্ত এই গ্রাম সন্ধ্যা নামার আগে পর্যন্ত এক অনন্য প্রাণাঞ্চলে ভরে থাকে। শিশির ভেজা বিকেলের হালকা হাওয়ায় চারপাশ জেগে ওঠে এক কোমল উচ্ছ্বাসে। সকাল হতেই মাঠের পর মাঠ জুড়ে কৃষকেরা কপালের বিন্দু বিন্দু ঘাম ঝরিয়ে পরিশ্রম করে। জমির প্রতিটি শস্য কণা যেন তাদের পরিশ্রমের সাক্ষী।
বেলা গড়াতেই ঘরের আঙিনায় গৃহিণীরা ব্যস্ত হাতে কলসি ভরে জল আনে। উনুনের জালে আগুনের শিখা নাচে, আর শিশুরা প্রাণোচ্ছল হাসিতে পুকুরের ধারে ছুটোছুটি করে। বাপু, এবারের ফসল যদি ভালো হয় না, মেলা ভরে কিনবো, বুঝলি? তা ঠিক বলেছিস রঘু, কিন্তু এই মাটির মেজাজও বড় টকবকে রে। দুপুর গড়িয়ে বিকেল নামার মুখে গ্রামের মোড়ের চায়ের দোকানে ভিড় জমে ওঠে। পলকা কাঠের বেঞ্চে বসে একদল কৃষক, গৃহস্থ আর কিশোরেরা গাল গল্পে মশগুল। আজ বিকেল হতেই গ্রামের 4 বিখ্যাত মাথা এসে উপস্থিত হয়েছে ফটিকের চায়ের দোকানে। প্রবীণদের মধ্যে ছিল রঘু কাকা আর তার বন্ধু নরেন মুখুজ্জে, এবং কিশোরদের মধ্যে ছিল মদন আর পচা। শুনেছিস কাল রাতে নাকি বটতলায় কেউ কিসের যেন ছায়া দেখেছে? আরে তুই বুড়ো মালতি মাসির চশমা বদলানো দরকার। হালকা হাসির ফোয়ারা উঠল মোড়ের চায়ের দোকানে। কেউ গাল গল্প চালিয়ে গেল, কেউ চুপচাপ ভাড় হাতে জানালার বাইরে তাকিয়ে থাকলো। দোকানের পেছন থেকে বাঁশবনের ছায়াগুলো লম্বা হয়ে আছড়ে পড়ছে মোড়ের চায়ের দোকানে। এই সমস্ত কিছু শুরু হয়েছিল বেশ কয়েকটা বছর আগে। নিশিকান্তপুর আজ যেন এক বিষণ্ণ ছবির দৃশ্য। মেঘে ঢাকা আকাশ আর এক অচেনা শীতলতা ঘিরে রেখেছে চারিদিক। চিত্রাঙ্গিনী বসে আছে বিয়ের সাজে, লাল বেনারসি অলংকারে ঢাকা শরীর, অথচ চোখে কেবল শূন্যতা। হাসির শব্দ, শঙ্খধ্বনি, আলোর ঝলকানির মাঝে সে বড্ড একা। তার ঠোঁটে নেই হাসি, মনে নেই আনন্দ। সব সাজসজ্জার নিচে চাপা পড়ে আছে এক ভাঙা প্রতিশ্রুতি। চিত্রা, চিত্রা, আমি কখনো তোমায় ছেড়ে যাব না, কথা দিলাম। বিক্রমের সেই কণ্ঠ আজ আর নেই, শুধু রয়ে গেছে প্রতিধ্বনি, আর তার মাঝে চিত্রার নিঃশব্দ কান্না, যা কেউ শুনছে না, দেখছেও না। চিত্রা ধীরে মুখ তুলে ফিসফিস করে বলল, তুমি যদি নাই থাকতে, তবে এমন করে কথা দিলে কেন বিক্রম? চোখের কোণায় জমে থাকা জল এবারে আর থামানো গেল না। বিয়ের সাজে বসে থাকা চিত্রার চোখ বেয়ে ঝরে পড়ল সেই না পাওয়া ভালোবাসার কষ্টের অশ্রু। চারপাশে গান বাজনা, হাসি আনন্দে ভরা পরিবেশ, তবুও তার মনে হচ্ছিল যেন সবকিছুই খুব দূরের, খুব অচেনা। বর্তমানে আলো মুছে গেলে নিশিকান্তপুর যেন ডুবে যায় এক অজানা ভয় আর নীরবতার রাজ্যে। আধার নামলে এই প্রত্যন্ত গ্রামে আলোর উৎস বলতে শুধুমাত্র কিছু বাতি, মাটির প্রদীপ আর কাঠের উপরে আগুনের সংযোগ। শুধুমাত্র গ্রামের কয়েকটি বাড়িতেই লণ্ঠনের আবির্ভাব ঘটেছে। অন্ধকার ঘনিয়ে এলেই গ্রামের পথঘাট ফাঁকা হয়ে আসে। গ্রামবাসীরা দরজা জানালা বন্ধ করে ঘরের কোণে একটা নিভু নিভু আলোর প্রদীপ জ্বালিয়ে বসে থাকে। এমনকি গ্রামবাসীরা তাদের ঘরের ভিতরের বাতি ছাড়া তাদের ঘরের বাইরে আর কোনো আলোর উৎস জ্বালিয়ে রাখে না। তারা মনে করে ঘরের বাইরে বা উঠোনে যদি কোনো আলোর টুকরো থেকে যায়, তাহলে সেই রাতে
কিছু একটা অঘটন ঘটতে পারে। সন্ধ্যায় মোড়ের চায়ের দোকানে কিশোরদের হাসাহাসি চলছিল। সব বাজে কথা, ওই ভূত প্রেত বলে কিচ্ছু নেই রে, বুড়োরা এসব বানিয়েছে আমাদেরকে ভয় দেখায়। পচা চায়ের কাপ টেবিলে নামিয়ে দৃঢ় কণ্ঠে বলল, ঠোঁটের কোণে উপহাসের রেখা। রঘু কাকার চোখ দুটি মুহূর্তেই কঠিন হয়ে উঠল। তিনি ধীরে ধীরে মাথা নাড়লেন, যেন অনেক পুরনো কিছু মনে পড়ে গেছে। তার গলায় অদ্ভুত একটা সুর কাঁপল। তুই হাসছিস পচা? এভাবেই সবাই শুরু করেছিল রে, ঠিক তোর মতো। বড় বড় কথা, জোর গলায় হাসি ঠাট্টা। তারপর এক মুহূর্ত থামলেন তিনি, যেন গলার শুষ্কতা অথবা একটা ভারী পাথর দূর করার চেষ্টা করছেন। তারপর চাপা গলায় বললেন, তারা তারা ফিরে এসেছিল ঠিকই, কিন্তু আগের মতো নয় রে, আগের মতো নয়। চায়ের দোকানের আশেপাশে বসে থাকা বৃদ্ধদের মুখে আতঙ্কের ছায়া নেমে এলো। কেউ বলেন এটা নিছক গল্প মাত্র, কুসংস্কার, কিন্তু কেউ কেউ শপথ করে বলেন তারা নিজের চোখে দেখেছেন পালকিটাকে, শুনেছেন সেই হাড় কাঁপানো অদ্ভুত এক বাঁশির শব্দ। এই সন্ধ্যার আড্ডায় এতক্ষণ জানিয়ে কথা হচ্ছিল, তার কেন্দ্রে রয়েছে একটা ভয়ানক পালকি। গ্রামের কেউই জানে না পালকিটা দেখতে কেমন বা তার ভিতরে ঠিক কি আছে। শুধু জানা গেছে চারটে অদ্ভুত ছায়ামূর্তি একে কাঁধে নিয়ে গ্রামের মেঠো পথ ধরে রাতের নিস্তব্ধতায় ঘোরাফেরা করে। তাদের ছায়াগুলো যেন বাতাসের সঙ্গে মিশে থাকে, আর তাদের হাঁটার সঙ্গে সঙ্গে অস্বাভাবিক বাঁশির সুর বেজে ওঠে, একটা একটা মৃদু ধ্বনি। যার সামনেই এই পালকি থামে, তার শরীর মুহূর্তেই জমে যায়। ঠান্ডা ঘাম বেয়ে পড়ে কপাল বেয়ে, চোখের মনি ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে ওঠে। কেউ হাঁপাতে হাঁপাতে মাটিতে বসে পড়ে। বুকের ভেতর থেকে চাপা গোঙানির শব্দ ওঠে। কেউ আবার ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে অদৃশ্য কোনো বিভীষিকার দিকে, চোখের দৃষ্টি ফাঁকা, দখল করা। এক মুহূর্ত, দুই মুহূর্ত, তারপর ধপাস করে মাটিতে লুটিয়ে পড়ে তারা, নিথর, নিস্তব্ধ। বাতাসে তখন একটা পচা গন্ধ ভেসে আসে, আর দূরে কোথাও শুনতে পাওয়া যায় চায়ের দোকানের কোণে বসে থাকা রঘু কাকা অন্ধকারের দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে বলল, ওদের চোখে যদি একবার তাকাস, তাহলে তোর আত্মা আর তোর দেহ এক থাকবে না রে। শরীরটা তো গ্রামে পড়ে থাকে রে, কিন্তু ভেতরটা যেন চুষে নেয় ওরা। তারপর দিন রাত তুই হাঁটবি, হাসবি, খাবি, অথচ তোর মধ্যে তুই বেঁচে থাকবি না। তুই বেঁচে থাকবি না, শুধু শুধু একটা খোলস, বুঝলি? হ্যাঁ। কিন্তু ভয়ঙ্কর সত্যটা জ্ঞান ফেরার পরে শুরু হয়। তারা আর আগের মতো থাকে না। কেউ অচেনা বিকৃত ভাষায়
বিড়বিড় করতে থাকে, যেন অন্য জগতের কোনো মৃত আত্মা তার কণ্ঠ দখল করে নিয়েছে। কেউ রাতের গভীরে নিজের অজান্তেই জঙ্গলের দিকে হাঁটতে শুরু করে, উন্মাদ ঘুম কাতরের মতো। পায়ের তলায় শুকনো পাতা চূর্ণ বিচূর্ণ হতে থাকে, কিন্তু তাদের চেহারায় থাকে শূন্য দৃষ্টি, যেন কোনো অদৃশ্য শক্তি তাদের টেনে নিয়ে যাচ্ছে। পালকির সামনে একবার দাঁড়ালে আর ফিরে আসা হয় না। হয় আত্মা হারিয়ে যায়, নয়তো শরীর। তুই শুনেছিস কখনো কাউকে পালকির ভেতর থেকে কথা বলতে? হঠাৎই মৃদু কণ্ঠে বলল মদন। তার গলায় এক অদ্ভুত কাঁপুনি। পচা কাঁধ ঝাঁকালো। না রে, কিন্তু বুড়ো খোকনের কথা শুনেছিলি? সে বলতো পালকির ভিতরে নাকি একটা নারী কণ্ঠ শোনা যায়। চারপাশে মুহূর্তের জন্য একটা শীতল নিস্তব্ধতা নেমে এলো। বাতাস থমকে গেল। আগুনের শিখাও যেন আস্তে আস্তে নিভে যেতে শুরু করলো। নরেন কাকার গলা শোনা গেল পেছন থেকে। আগে এমন ছিল না। এক সময় রাতে গ্রামের উঠোনে উঠোনে গল্পের আসর বসতো, হাসি গানে মুখরিত থাকতো গোটা গ্রামটা। কিন্তু জানিস তো, সেই রাতটার পর থেকে নিশিকান্তপুর গ্রামটা আর আগের মতো নেই। পালকি একবার চোখে পড়লে ফিরে আসা অসম্ভব। চায়ের দোকানের ভাঙা আলোটা তখন মিটমিট করে জ্বলছিল। একে একে সবাই উঠে পড়ল, কিন্তু বিদায়ের মুহূর্তে কারোর মুখে আর হাসি ছিল না। সেই রাতের আড্ডা সেখানেই থেমে গেল। কিন্তু পরের দিন সকালেই গ্রামে ছড়িয়ে পড়ল একটা ভয়াবহ খবর। সকাল থেকেই দিনটা বেশ সাধারণ ছিল। সন্ধ্যা নামতে গ্রামে ঘটল এক অস্বাভাবিক ঘটনা। আকাশে মেঘের পাতলা পর্দা, চাঁদের আলো ঝাপসা হয়ে পড়েছিল নিশিকান্তপুরের ধুলো ধরা পথঘাটে। চারপাশে এমন নীরবতা যেন পুরো গ্রাম এক অদৃশ্য ভয়ে জমে আছে। শীতের কামড়ে গাছের পাতাও নিস্তব্ধ। বাতাস থেমে গেছে এক অজানা আতঙ্কে। ঠিক এমন সময় গ্রামের মোড়ের বট গাছের নিচে পুকুর পাড়ের শেষ মাথার পুরনো বাড়িটায় হঠাৎ অস্থিরতা শুরু হলো। রুমা পিসি, যাকে নিশিকান্তপুরের প্রতিটি মানুষ তাদের জন্মের পর থেকে চিনে এসেছে, আজ আচমকা ভীষণ অসুস্থ হয়ে পড়লেন তিনি। কেউ বলল বার্ধক্য, বুঝলি, বার্ধক্য। আবার কেউ ফিসফিস করে বলল, ও তো দিব্যি শক্তভক্তই ছিল, এত তাড়াতাড়ি? বাড়ির ভেতর থেকে কান্না, চিৎকার, চেঁচামেচির শব্দ আসছিল। কেউ আশপাশে খবর দিতে গেল, কেউ মাটির রাস্তা বেয়ে অন্ধকার ভেদ করে ছুটল কবিরাজের বাড়ির দিকে। কিন্তু তার আগেই পিসিমার ঘরের ভেজানো দরজাটা মৃদু শব্দে খুলে গেল। ভিতর থেকে একটা কাঁপা কণ্ঠস্বর ভেসে এলো, সব শেষ, পিসিমা আর নেই। এক টানা অনেকক্ষণ চেষ্টার পর অবশেষে নিভে গেল পিসিমার কাঁপতে থাকা নিঃশ্বাস। ঘরের কোণে রাখা কুপির আলোটাও যেন হঠাৎ মৃদু হয়ে এলো। বাইরে হালকা কুয়াশার চাদর, আর দূরের বন থেকে মাঝে মাঝে ভেসে আসা
পেঁচার ডাক। সব মিলিয়ে মুহূর্তটা অদ্ভুতভাবে ভারী হয়ে উঠল। ভেতরের ঘরটায় শোকের স্তব্ধতা, এক ফোঁটা শব্দ নেই। হঠাৎ কমলা পিসের গলা ভেঙে এলো। পিসিমা আমাদের ছেড়ে চলে গেল। তারপরে যেন কান্নার ঢেউ ছড়িয়ে পড়ল ঘরের এ মাথা থেকে ও মাথা। গ্রামের লোকেরা তাড়াতাড়ি জড়ো হলেন উঠোনে, কাঁধে চাদর চাপানো, চোখে মুখে চিন্তার গাঢ় রেখা। মৃদু স্বরে হঠাৎ রঘু কাকা বলে উঠলেন, সময় বেশি নেই। আজ আজ রাতের মধ্যেই সব সেরে ফেলতে হবে রে। আজ রাতেই সব সেরে ফেলতে হবে। কিন্তু এত রাতে? মদন অজান্তেই প্রশ্ন করে উঠল। রাত হোক বা দিন, দেহ রেখে দিলে চলবে না। কাল থেকে কার্তিক সংক্রান্তি। সংক্রান্তির পরে মৃতদেহ পড়ে থাকলে ঘোর অমঙ্গল হয়। সারা গ্রাম পুরো একদম ধ্বংস হয়ে যাবে। শুনেছ না? অপদেবতা ঘর বাঁধে। হ্যাঁ। নরেন কাকা গম্ভীর কণ্ঠে বললেন, না 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 না, বাপ ঠাকুরদার আমল থেকেই চলে আসছে নিয়মটা। দেহ মাটিতে পড়ে থাকলে শুদ্ধি নষ্ট হয়। রাত যতই হোক আজই দাহ করতে হবে, না হলে শুধু এই বাড়ি নয়, গোটা গ্রাম বিপদের মুখে পড়বে। এক মুহূর্তের জন্য সবাই থমকে গেল। বাতাসে যেন ভারী অদেখা কোনো শীতল উপস্থিতি টের পাওয়া গেল। মনে হলো কোনো ছায়া ফিস ফিস করে উঠছে কানের গোড়ায়। পালকি এলে ভয় পেও না চিত্রা, আমি থাকবো তোমাকে রক্ষা করার জন্য। আমাদের ভালোবাসায় বিশ্বাস রেখো। এই ভাঙ দরজা, ভাঙ সারা, ভাঙ! চালিয়ে দে পালকি, মেয়েটাকে নামা। আজ একটা বড় হাত পেয়েছি। নাম সারা, নাম। ভালোবাসা যদি পাপ হয়, তবে আমি আজ পাপিনি, আর পাপের শাস্তি হবে তোমাদের তোমাদের সবার ধ্বংস। কেউ আর দ্বিমত করল না। তড়িঘড়ি করে বাঁশের খাট সাজানো হলো। সাদা কাপড়ে মুড়ে রওনা দিল সব যাত্রা। বেশ কয়েকজন পিসিমাকে কাঁধে নিয়ে চলল গ্রামের উত্তর প্রান্তের ওই পুরনো শ্মশানের দিকে। বাতাসে ভেসে আসছে ধানের গন্ধ আর দূরের কোনো অজানা পাখির হাহাকার। পথের ধারে শুকনো পাতার উপর পায়ের আওয়াজ। মাঝে মাঝে ঝোপের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে জলজলে কয়েকটা চোখ। চারিদিকে এক অদ্ভুত নীরবতা। নিশিকান্তপুর যেন দম বন্ধ করে আছে। শ্মশানের চৌহদ্দিতে পা দিতেই অন্যরকম একটা শীতলতা শরীরে ছেয়ে গেল। বৃষ্টি নামবে বলে মনে হচ্ছে। কুয়াশায় চারপাশের গাছপালা ছায়ার মতো দাঁড়িয়ে আছে। ঝরা পাতায় মৃদু শব্দ তুলছে রাতের বাতাস। দূরে কোথাও বাজ পড়ছে। আলোর ঝলকানি কিছুক্ষণ আকাশকে ছিন্ন ভিন্ন করে তারপর আবার অন্ধকার। শ্মশানের মাঝখানে কাঠের স্তূপ সাজানো হলো। পিসিমার দেহটা যত্ন করে চিতার উপর রাখা হলো।
মন্ত্রপাঠের মৃদু শব্দে বদলে যাচ্ছে চারপাশের বাতাস। আগুনের শিখা ধীরে ধীরে চড়ছে উপরের দিকে। হঠাৎ সেই মুহূর্তেই শ্মশানের এক কোণ থেকে ভেসে এলো উন্মাদ হাসির শব্দ। সবাই চমকে তাকালো। গাছের গুড়ির পাশে মাটিতে বসে আছে এক পাগল, পাটকাঠির মতো শরীর, ফ্যাকাশে মনিয়ালা চোখ দুটো জলজল করছে অদ্ভুত রকম। সেই শ্মশান পাগল যার কথা অনেকেই জানে, আবার অনেকেই ভয় পেয়ে এড়িয়ে চলে। পাগলটা হাত নাড়িয়ে চিৎকার করে উঠল। আবার শুরু হলো আবার। পালকি ফিরছে। ওরা এসেছিল নিতে এসেছিল, ওরা এসেছিল। এবারে আবার আসবে। চারপাশে ছড়িয়ে থাকা লোকেরা থমকে গেল। পায়ের শব্দ থেমে গেল বাতাসের কানে। কয়েকজন যুবক এগিয়ে গেল পাগলটাকে শান্ত করতে, কিন্তু পাগল যেন আরো ভয়ঙ্কর হয়ে উঠল। সে মাটিতে গড়িয়ে গড়িয়ে বলল, তোমরা জানো না কিছুই। এই শ্মশানেই শুরু হয়েছিল সব। 300 বছর আগে। 300। পালকির ভেতর দগ্ধ হয়েছিল সে। বেঁচে থেকেও পুড়ে ছাই হয়েছিল সে। তোরা সব কটা মরবি আজকে। মরবি তোরা সব। তার কথার মাঝখানে হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটল। তার কান্না আজও বাজে। ঠিক আছে, আজও বাজে বাতাসের ভেতর। ওই দেখ ওইখানে শ্মশানের বাতাসে। পশ্চিমের অরণ্য থেকে ভেসে এলো এক চাপা বাঁশির আওয়াজ। কেউ কোনো কথা বলছে না, নিঃশ্বাসও যেন আটকে গেছে। পাগল এবার ফিসফিস করে উঠল, পালকির গল্প শুনবে? পালকি, সেই পালকি। একবার যদি শুরু করো পালিয়ে বাঁচতে পারবে না। কারণ এই গল্পের শেষে শুধু কান্না নেই, আছে আগুন আর আছে মৃত্যু। পাগলটা হাসতে থাকে, তারপর বলে, তখন এক বৃষ্টির রাত, নববধূ কাঁদতে ভিজে যাওয়া মুখ। পালকির ভেতর বন্দি তার চিৎকার, আর সে অভিশাপ যা আজও ঘুরে ফিরে আসে এই নিশিকান্ত বুড়ের রাতের বুকে। ঠিক আছে, এই রাতের বুকে আজও অমাবস্যার রাতে তার পালকি ঘুরে ফিরে আসে। তার চিৎকার আজও বাজে এই নিশিকান্তপুরে। তোমরা সব মরবে, আজই মরবে, এইখানেই মরবে তোমরা। চিন্তা করো না, আজই মরবে তোমরা। আকাশের গর্জন, চিতার দাউ আগুন আর দূরের বাঁশির শব্দ মিলে শ্মশান জুড়ে এক বিভীষিকাময় সঙ্গীত বাজতে লাগলো। কেউ আর সামনে এগিয়ে এলো না, শুধু পাগলের ফিসফাস যেন বাতাসে মিশে বলছিল, পালকি ফিরবে,
ফিরবে, অবশ্যই ফিরবে। আর এবার বাঁচবে না কেউ। পালকি অবশ্যই ফিরবে, কেউ বাঁচবে না, কেউ না। শ্মশানের নিস্তব্ধতা যেন জমাট বাঁধা অন্ধকারের রূপ নিয়েছে। চিতা জ্বলছে, আগুনের হলকা মাঝে মাঝে রাতের পেট চিরে আলো ছড়াচ্ছে। আর তার মাঝেই গাছের গুড়ির পাশে বসে থাকা পাগলের কণ্ঠস্বর ভাঙা অথচ মায়াময়। শোনো শোনো, পালকির গল্প শোনো, আগুনের গল্প, কান্নার গল্প, নিশিকান্তপুরের সেই পুরনো কাহিনী আজ আজ শুধু বাতাসে ভেসে বেড়ায়। নিশিকান্তপুরের সেই পুরনো কাহিনী আজ শুধু বাতাসে ভেসে বেড়ায়। সময়ের ধুলোয় চাপা পড়ে যাওয়া এক রক্তমাখা ইতিহাস। সে সে অনেক বছর আগের কথা। নিশিকান্তপুর ছিল এক ছোট্ট রাজ্য। চারিদিকে আঁকাবাঁকা নদী, অন্ধকার, অন্ধকারে ঘেরা গভীর জঙ্গল, আর নিস্তব্ধ প্রকৃতির কোলে ছড়িয়ে থাকা অগণিত জনপদ। সেই রাজ্যের শাসক ছিলেন রাজা প্রতাপ নারায়ণ, এক ভয়ঙ্কর, ক্ষমতালোভী এবং নির্মম ব্যক্তি। তার প্রাসাদ ছিল এক বিলাসীর স্বর্গ, যেখানে রাজসভার মন্ত্রী থেকে শুরু করে দাসী ও সৈন্য সকলেই ছিল তার ইচ্ছার অন্ধ অনুসারী। প্রতাপ নারায়ণ ইতিমধ্যেই 2টি বিয়ে করেছিলেন, তবুও তৃপ্তি হয়নি তার। তার চাহিদা ছিল আরও শক্তি, আরও জমি, আরও প্রাধান্য। এই লোভে একদিন তাকে ঠেলে দেয় পাশের রাজ্য রুদ্রনগরের কনিষ্ঠ রাজকন্যা চিত্রাঙ্গিনীর দিকে। যখন রুদ্রনগরের রাজা রাজনীতির সমঝোতায় চিত্রাঙ্গিনীর বিবাহের প্রস্তাব দেন, প্রতাপ নারায়ণ এক মুহূর্ত সময় নষ্ট না করে সেই প্রস্তাব গ্রহণ করেন। চিত্রাঙ্গিনী ছিল অপরূপা, কেবল রূপে নয়, মনেও ছিল অতীব কোমল এবং সংবেদনশীল। তার হৃদয়ে ছোটবেলা থেকেই জায়গা করে নিয়েছিল এক প্রিয় মুখ, বিক্রম, তার প্রাণের বন্ধু, যার সঙ্গে ভাগ করে নিয়েছিল শৈশবের প্রতিটি আনন্দ, বেদনা। কিন্তু রাজনীতি তাকে পরিণত করল এক শর্তহীন বলির পাঁঠায়। তার চাওয়া পাওয়া, অনুভব সবকিছুই চুপিসারে মুছে গেল সিংহাসনের অন্ধ লালসার কাছে। চিত্রাঙ্গিনীর জীবন, প্রেম আর নিরীহ স্বপ্ন 2 রাজ্যের বিকৃত রাজনীতির ওজনের নিচে চাপা পড়ে গেল। নিশিকান্তপুরের রাজপ্রাসাদ তখন আলো আর শব্দের মাঝে জমজমাট, কিন্তু সেই আলো যেন এক আশঙ্কার ছায়া ঢেকে রাখতে চাইছে। দিন ধার্য হল, চিত্রাঙ্গিনীর বিয়ে প্রতাপ নারায়ণের সঙ্গে। আর দুর্ভাগ্যক্রমে সেই শুভক্ষণই পড়ল অমাবস্যার রাতে। সেই রাত আকাশ যেন অজানা শোক প্রকাশ করছিল, চাঁদের লেশমাত্র ছিল না। চারপাশ ছিল ঘন অন্ধকারে নিমজ্জিত। বাতাস ভারী হয়ে উঠেছিল, প্রতিটি দমকা হাওয়ায় যেন কাঁপছিল গাছের ডালপালা, জানালার পাল্লা আর অদৃশ্য কিছু অশুভ ছায়া। রাজ্যের প্রাচীনতম পণ্ডিতেরা মাথা নাড়লেন, কপালের ভাঁজ ফেলে বললেন, এই দিন শুরু হলো। অন্ধকার রক্ত চায়, রক্তপাত হবে, এই জন্য এক কঠিন ভবিতব্য। কিন্তু রাজনীতি কবে আর ভাগ্যের কথা শোনে? রাজাদের ইচ্ছে মানে রাজ্যের নিয়তি। প্রতাপনারায়ণ পণ্ডিতদের উপদেশ উপহাস করেই উড়িয়ে দিলেন। তার চোখে তখন শুধু নতুন এক রাজকুমারীর স্পর্শ আর রুদ্রনগর দখলের পরিকল্পনা।
প্রাসাদ সাজানো হলো আলোক সামান্য জাঁকজমকে। দেয়ালে ঝুলল সুবর্ণ জাল, প্রদীপে জ্বলে উঠল শত শত আলো। রাজপুরোহিত, সুরকার, নর্তকীরা প্রস্তুত। তারা জানতেন না এই উৎসবের আবরণে কি এক নিঃশব্দ কান্না ঢেকে আছে। বাজল নাকড়া, বাজল শঙ্খ, আর ধ্বনিত হলো ধাতব সুর, যেন রাজপ্রাসাদের দেয়ালে দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছে এক অমঙ্গল ভবিষ্যতের পদচিহ্ন। আর তখনই ধীরে ধীরে প্রাসাদের দীর্ঘ রাজপথ ধরে হেঁটে এলো চিত্রাঙ্গিনী। লাল কাঁথার শাড়িতে মোড়ানো, গায়ে গয়নার ভার, কিন্তু চোখে এক গভীর শূন্যতা। তার মুখে ছিল এক অপার নির্বাক কষ্ট, যা কোনো ভাষা প্রকাশ করতে পারে না। হৃদয়ে ছিল না কোনো উল্লাস, ছিল কেবল এক বোঝা, এক অনাকাঙ্ক্ষিত ভবিষ্যতের গলা টিপে ধরা অনুভব। সে জানত এই বিয়ে তার নয়, এই সম্পর্ক সে চায়নি। সে জানত এই বিয়ের পরে সে আর হয়তো নিজের মতো করে স্বপ্ন দেখতে পারবে না। বিক্রম, যার সঙ্গে সে ছোটবেলায় একসাথে বৃষ্টিতে ভিজেছে, নদীর ধার ঘেঁষে হেঁটেছে, যার চোখে ছিল নির্ভরতার আশ্রয়, আজ সেই চোখ কোথায়? কিন্তু ঘটনাবলী থেমে থাকেনি সেখানেই। বাহ্যিক শান্ত স্বভাবের আড়ালে লুকিয়েছিল রুদ্রনগরের রাজা হেমচন্দ্রের দীর্ঘদিনের ক্ষোভ, প্রতাপ নারায়ণের প্রতি তার অন্তর্লীন রাগ, অপমান আর অসমাপ্ত প্রতিশোধের আগুন। বছরের পর বছর এই দ্বন্দ্ব ছায়ার মতো ঘুরে বেরিয়েছে দুই রাজ্যের সীমান্তে। কিন্তু চিত্রাঙ্গিনীর এই বিয়ে ছিল সেই আগুনে শেষ ঘৃতাহুতি। হেমচন্দ্র জানতেন তার কন্যাকে রাজনীতি আর লোভের খেলায় পণ্য করে ব্যবহার করা হয়েছে। তিনি নিশ্চুপ ছিলেন, কিন্তু দুর্বল নন। তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন এই অপমানের জবাব দিতে হবে এবং প্রতাপ নারায়ণকে শাস্তি পেতেই হবে। তাই গভীর রাতে, যখন নিশিকান্তপুরে বিয়ের উৎসব তার চূড়ান্ত রূপ নিচ্ছে, তখন রুদ্রনগরের অন্ধকার অঙ্গন থেকে চুপি সারে রওনা হলো একদল দস্যু, রক্তপিপাসী, প্রশিক্ষিত আর হত্যায় ওস্তাদ। তাদের হাতে ছিল হেমচন্দ্রের গোপন নির্দেশ। এই শোন, চিত্রাঙ্গিনী যেন প্রতাপ নারায়ণের হাতে না পৌঁছায়, ব্যাপারটা দেখে নিস। তারা ছায়ার মতো ছড়িয়ে পড়ল নিশিকান্তপুরের সীমান্তে। গোপন পথ ধরে এগোতে লাগলো প্রাসাদের দিকে। কিন্তু যা ঘটেছিল তা কোনো কাহিনীকারও কল্পনায় আঁকতে পারেনি। রাত গভীর হলেই ঝড়ের মৃদু সুর বেজে চলল নিশিকান্তপুরের জঙ্গলে। চিত্রাঙ্গিনীকে পালকিতে করে পাঠানো হলো প্রাসাদের দিকে। পথের মাঝে পড়ল পুরনো শ্মশানের মোড়, এক নির্জন আধারে ঢাকা পথ। ঠিক সেখানেই হঠাৎ থামিয়ে দেওয়া হলো পালকি। অন্ধকারের ভেতর থেকে বেরিয়ে এলো ৫-৬ জন মুখ ঢাকা দস্যু। চিত্রাঙ্গিনী প্রথমে কিছু বুঝে উঠতে পারেনি। ভয়ে তার কণ্ঠ শুকিয়ে এলো। সে আর্তনাদ করতে চাইল, কিন্তু এক দস্যু বজ্র হস্তে তার মুখ চেপে ধরল। তার কণ্ঠস্বর নিঃশেষ হয়ে গেল রাতের স্তব্ধতায়। দস্যুগুলো পালকি ভেঙে চিত্রাঙ্গিনীকে টেনে নামালো। তার গায়ের গয়না ছিঁড়ে লুট করা হলো, শাড়ি ছিঁড়ে ফেলা হলো। তার সম্মান, তার আর্তমর্যাদা মাটিতে লুটিয়ে পড়ল সেই রাতের অন্ধকারে, যেখানে দয়া বা ন্যায় বিচারের এক বিন্দু অবশিষ্ট ছিল না। এই ছিল তার ভাগ্য। রাজনীতির নামে পণ্য, প্রতিশোধের নামে বলি। চিত্রাঙ্গিনীর চোখের সামনে কেবল মৃত্যুর কালো ছায়া ঘুরছিল। শেষে এক ছুরি তার কোমল গলার উপরে ছেড়ে দিল অন্ধকারের চিহ্ন। চিত্রাঙ্গিনীর বস্ত্রহীন দেহ পড়ে রইল মাটির উপরে, আর তার শীতল খোলা চোখ আকাশের সেই শূন্যতাকে দেখছিল। তার ইচ্ছার বিরুদ্ধে কেড়ে নেওয়া হলো তার জীবন,
তার স্বপ্ন, তার সম্মান, সবটা। কিন্তু শুধুই মৃত্যু ছিল না চিত্রাঙ্গিনীর শেষ পরিণতি। তার দেহ নিথর পড়ে থাকলেও তার আত্মা হারিয়ে যায়নি অন্ধকারের অতলে। তার রূপ নিয়েছিল এক দাউ দাউ করে জ্বলে ওঠা প্রতিশোধের অগ্নিশিখায়। অমাবস্যার সেই শীতল রাতে রক্তাক্ত মাটির বুকে চিত্রাঙ্গিনীর আত্মা এক শপথ করল। আমি ফিরে আসবো, আমার অপমানের প্রতিশোধ নেব। আমার রক্তের এক ফোঁটাও বৃথা যাবে না। যারা আমার সর্বনাশ করেছে তাদের রক্ষা নেই, না এই জন্মে আর আর না তো পরের জন্মে। আকাশ বিকট শব্দে গর্জে উঠল, ঠিক যেন দিগন্ত জুড়ে প্রকৃতি সেই শপথে সাক্ষী দিল। আর পথে ছড়িয়ে থাকা কাদা মাটি রাঙা হয়ে উঠল রক্তের মতো লালচে আভায়। ঠিক সেই মুহূর্ত থেকেই নিশিকান্তপুর আর আগের মতো রইল না। প্রাসাদের চৌহদ্দি জুড়ে শুরু হলো অজানা কান্নার ধ্বনি। জঙ্গলের ভেতর থেকে মাঝে মাঝে ভেসে আসত এক মেয়েলি ছায়ার পদধ্বনি। লোকেরা বলতো, যখনই অমাবস্যা নামে চিত্রাঙ্গিনীর আত্মা তখনই ছায়া হয়ে ঘুরে বেড়ায়। বছর পর বছর কেটে গেল, কিন্তু অমাবস্যার রাতে, ঝড়ের দিনে গ্রামে শুনতে পাওয়া যায় পালকির কাঠের কড়কড় আওয়াজ, ভিজে পায়ের শব্দ, শ্মশানের পাশের বাতাস হঠাৎই ভারী হয়ে ওঠে। আর দূর থেকে ভেসে আসে একটা বিষণ্ণ বাঁশির সুর। আজও নিশিকান্তপুরের বাতাসে মিশে আছে চিত্রাঙ্গিনীর আর্তনাদ। আজও কোনো অমাবস্যার রাতে ভুল করে কেউ শ্মশানের পথে গেলে পায়ের নিচের মাটি নড়ে ওঠে, আর এক আধ পোড়া পালকি তার দিকে এগিয়ে আসে। ভেতরে বসে থাকে এক রক্ত মাখা কন্যা, চোখে শুধুই অপরিসীম প্রতিশোধের আগুন। এমন এক রহস্য যার শেষ নেই, শুধু ছায়া আছে, আর ছায়ার মধ্যে আছে মৃত্যু। নিশিকান্তপুর, রাত এখনো ঠান্ডা হয়নি। বাতাসে মিশে চায়ের ঘ্রাণ। কোথা থেকে যেন ভেসে আসে পোড়া কাঠের গন্ধ, ঠিক যেন আগুনে জেলে রেখে গেছে অতীতের কোনো প্রেত স্মৃতিকে। তোরা সব মরবি, আজই মরবি তোরা। তোদের শ্মশানেই একদম পিণ্ডি দান করে দেবে ও। ওই শূন্য রাতের বুক চিরে ছুটে আসে একটা পালকি, পুরনো ধ্বংসপ্রাপ্ত পালকি। কাঠের চাকা কাঁধে, যেন বহন করছে অপমান আর প্রতিশোধের ওজন। কেউ থামাতে পারবে না, কেউ পালাতে পারবে না কিচ্ছু। কারণ কিছু কান্না আছে যেগুলো আগুনে পুড়ে মরে না, শুধু পুড়ে আরো কালো হয়ে ওঠে। আর সেই কান্নাগুলো ঘুমিয়ে থাকে দিনের পর দিন, রাতের পর রাত, এক সময় জেগে ওঠে। চিত্রাঙ্গিনী সে এখনো দেখছে, হ্যাঁ, তোমাকেই দেখছে, ঠিক তোমার পিছনে। শুনছিলেন মরা বউয়ের পালকি। গল্পের এই শেষ পর্যন্ত যারা যারা আমাদের সঙ্গী হয়ে আছেন তাদেরকে ধন্যবাদ জানাই। গল্পটি কেমন লাগলো তা তো আমাদেরকে কমেন্ট করে জানাবেনই,
সঙ্গে থাকছে একটা প্রশ্ন। প্রশ্নটা হলো, গল্পে এক পিসিমার মৃত্যু ঘটেছে যাকে গ্রামের সকলেই চেনে। তাহলে বলুন তো, এই নিশিকান্তপুর গ্রামের সেই পিসিমার নাম কি? আর হ্যাঁ, আপনাদের মধ্যে এখনো যারা সাবস্ক্রাইব করেননি, এরকমই আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন। পরের গল্পে থাকছে আপনার নাম, অবশ্যই যদি সঠিক উত্তরটা আপনি দিতে পারেন।